ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ এক যুদ্ধ। এরই মাঝে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ নামক এক ভয়ঙ্কর যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী যেন ইসরায়েলের জন্য এক মৃত্যু আতঙ্ক। প্রতিরোধ গোষ্ঠীর হামলায় যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দখলদার বাহিনীর আগ্রাসনের ঘাঁটিগুলো। জানিয়ে দেব যুদ্ধের এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম, গুলির জবাবে গুলি, তেল আবিবে হিজবুলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি অপরাধযোগ্য হিজবুলার মুখপাত্র আফিফকে হত্যার তীব্র নিন্দা আইআরজিসির। জানিয়ে দেব ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর লজ্জাজনক বক্তব্যকে অমানবিক বললেন বাকাই। এদিকে গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা। এরপরেই থাকবে আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন সিনেটরের। এবং সর্বশেষ জানাবো চূড়ান্ত ডাক ইমরান খানের, ইসলামাবাদে আগামী ২ মাস কারফিউ জারি। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। গুলির জবাবে গুলি, তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা। তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গতরাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোন কোন সূত্র জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেনগুরিয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তেল আবিবে অন্তত ৪টি বিস্ফোরণ শব্দ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে প্রেস টিভি জানিয়েছে তেল আবিবে অন্তত ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েল বলছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা তেল আবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর ক্রয়াত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের আরেকটি অপরাধযোগ্য হিজবুল্লাহর মুখপাত্র আফিফকে হত্যার তীব্র নিন্দা জানালো আইআরজিসি। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাথ পার্টির দপ্তরে রোববার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শহীদ হন। বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় হিজবুল্লাহর মুখপাত্রকে টার্গেট করেই মূলত হামলাটি চালানো হয়। এ সম্পর্কে আইআরজিসি তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, নিঃসন্দেহে দখলদার বাহিনী এই অপরাধযোগ্য সত্য ও স্বচ্ছতার বিরুদ্ধে আক্রমণ, যা হিজবুল্লাহর প্রতিরোধ ও দৃঢ়তার কণ্ঠস্বরের বিশ্বব্যাপী বিস্তারকে ব্যাহত করবে না। এতে আরো বলা হয়, এই জঘন্য অপরাধ হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ঘৃণা ও প্রতিশোধের অনুভূতিকে গভীর করার পাশাপাশি ইহুদিবাদীদের মধ্যে ভীতির সৃষ্টি করবে। আইআরজিসি আরো বলেছে যে হিজবুল্লাহর মুখপাত্র আফিফ বর্তমান সংবেদনশীল ও নির্ধারক সন্ধিক্ষণে বিচক্ষণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে তিনি ফিলিস্তিন জনগণ ও প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ় ইচ্ছাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। মোহাম্মদ আফিফ দীর্ঘদিন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া আফিফ বেশ কয়েক বছর হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভির প্রধান ছিলেন এবং সর্বশেষ তিনি হিজবুল্লাহ গণমাধ্যম অধিদপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর লজ্জাজনক বক্তব্যকে অমানবিক বললেন বাকাই। গাজায় চলমান জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টিকে অস্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চরম ভয়ঙ্কর ও মারাত্মক অমানবিক বলে মন্তব্য করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টি অস্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা ওই
সাবেক উপনিবেশবাদী দেশটির রাষ্ট্রীয় বর্ণবাদী নীতিরই অংশ। ওই নীতি অনুসরণ করে গত 1 বছরেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলকে সব ধরনের মারণাস্ত্র দিয়ে সহযোগিতা করার মাধ্যমে লন্ডন গাজায় চলমান অপরাধ যজ্ঞে তেল আবিবের সহযোগী ভূমিকা পালন করেছে। বাকাই আরো বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গাজায় গণহত্যার ব্যাপারে তৃপ্তির ঢেকুর তোলার আভাস পাওয়া যাচ্ছে, যা চরম ভয়ঙ্কর এবং মারাত্মক অমানবিক। এর মাধ্যমে তিনি নিজের উপনিবেশবাদী মানসিকতার পরিচয় দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘবদ্ধ বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং ইউরোপ জুড়ে যে ইসলাম বিদ্বেষী নীতি বাস্তবায়ন হচ্ছে তার সঙ্গে একত্বতা প্রকাশ করেছেন। ইসমাইল বাগাই বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালত ও আন্তর্জাতিক ফৌজদারি আদালতের পাশাপাশি ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধির রিপোর্টে গাজায় ওপরে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধকে জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ ব্যাপারে নতুন করে যে লজ্জাজনক বিষয়টি সামনে এসেছে তা হচ্ছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের বিষয়টি অস্বীকার করা। গাজায় 100 ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘে ত্রাণ বহন করা লরির একটি বহরে সহিংস লুট হয়েছে শনিবার। এই লুটের ঘটনা ঘটে জাতিসংঘে ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এমনটি বলছে খবর বিবিসির। দক্ষিণ গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং পার হওয়ার পর 97টি লরি হারিয়ে যায়। চালকদের বন্দুকের মুখে লরি থেকে ত্রাণ সামগ্রী নামাতে বাধ্য করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুখোশ পরিহিত লোকেরা গ্রেনেড ছুড়ে বহরে হামলা চালায়। UNRW কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারেননি, তবে তিনি বলেন, গাজায় বেসামরিক বিশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার অর্থ হল সেখানে কার্যক্রম চালানো অসম্ভব পরিস্থিতি তৈরি হয়েছে। যদি দ্রুত হস্তক্ষেপ না করা হয় তবে মানবিক সাহায্যের উপরে নির্ভরশীল 20 লাখ লোকের তীব্র খাদ্য সংকট দেখা দেবে, এমনটি বলছে জাতিসংঘের সংস্থাটি। আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন সিনেটরের। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন সিনেটর জন থুন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। এজন্য যুক্তরাষ্ট্রের একটি আইন পাশ করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এক টুইটার বার্তায় মার্কিন সিনেটর বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের গ্রেপ্তারে আপত্তিকর এবং বেআইনি পদক্ষেপ যদি বন্ধ না করা হয় তাহলে আইসিসি এবং এর কৌশলী বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সিনেটর অবিলম্বে আইন পাশ করা দরকার। চূড়ান্ত ডাক, ইমরান খানের ইসলামাবাদে আগামী 2 মাস ধরে থাকবে 144 ধারা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী 24 নভেম্বর পাকিস্তান তেহরিক ইনসাফ PTI পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে চূড়ান্ত ডাক হিসেবে অভিহিত করেছেন। সোমবার 18 নভেম্বর পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে তথ্য জানা যায়। পিটিআর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 24 নভেম্বর দেশব্যাপী আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং 26তম সংশোধনী তার ভাষায় একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে। এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে। ইমরান খান তার দল সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি অগ্নি পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট ওসমান আশফাকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করছে যা শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এই নির্দেশনার অধীনে রাজধানীতে 5 বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হলো।